হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই একটু সবার এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা 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 স্যার, আপনি ইয়াতে পলিটেকনিকে পড়ালেখা করেন না? ইঞ্জিনিয়ারিং? আচ্ছা আচ্ছা, কোন সেমিস্টারে আছেন আপনি? জি জি, মানে আচ্ছা আচ্ছা, আমারও সেম, বুঝতে পারছেন, আমারও পরীক্ষা, এজন্য আমি পড়ছি কালকে, এজন্য ক্লাসটা আজকে দুপুরে দিছি, বুঝতে পারছেন। আমিও আপনার সাথে, আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের। জি জি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এজন্য আর কি ক্লাসগুলো মানে পরীক্ষার 2 দিন আগে একটু দু একটা ক্লাস মিস হবে, বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, আমি একটু সবারে মিউট করে দিই। ওকে, সো আজকের ক্লাস আমাদের 4 নম্বর ক্লাস। আমি ক্লাসের জন্য একটা ফাইল নেই। 3টা ক্লাস নিয়েছিলাম এখন পর্যন্ত। আচ্ছা, এটার তো এখন দরকার নাই। ওকে, আমি একসাথে ব্রাউজার ওপেন করলাম অ্যান্ড ব্র্যাকেটস ওপেন করে নিলাম। সো আজকের ক্লাসে আমরা ফার্স্ট অফ অল যেটা শিখবো, আমাদের 4th ক্লাস। সো আমরা HTML মানে আইফ্রেম নিয়ে ফার্স্টে কাজ করব। ফার্স্টে যেটা লেখা আছে যে সেটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আপ। আইফ্রেম ট্যাগ দিয়ে কিভাবে ওয়েবসাইট লিঙ্ক আপ করে সেই জিনিসটা দেখাবো। আমি এখানে কোডিংটা শর্টকাট লিখে আমি একটু দ্রুত করার চেষ্টা করবো, কারণ আমার আবার এক্সাম, তো এই জন্য আর কি পড়তে হয়, এই জন্য আর কি আমি কালকের ক্লাসটা নিতে পারি না, কারণ রাত্রে যদি আমি ক্লাস নিতাম তাহলে আর আমার মানে রাত্রে পড়াই হইতো না। আর এই জন্য আর কি আমি দুপুরে ক্লাসটা নিছি আজকে, ঠিক আছে। সো আমি শর্টকাটটা করি। ওকে, আমি একবারে লিখে ফেলাইলাম। আমার ওয়েবসাইটের নামটা দিব হচ্ছে স্টাইলিং ডিজাইন। যাই হোক, একটা আমি নাম দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে এগুলোর কোনো দরকার নাই। এন্ড ডক টাইপ এসটিএমএল এগুলোও কাইটে দিলাম, মেটাটাও কাইটে দিলাম। ওকে, আমার টাইটেলটা কি একবারে লেখা হয়ে গেল। আমি এটা খুবই দ্রুত শর্টকাট ইউজ করছি এটা। সো এখন আমাদের ফার্স্ট অফ অল যেটা কাজটা করবো সেটা হচ্ছে আই ফ্রেম ট্যাগ নিয়ে কাজ করবো ফার্স্টে, এরপর হচ্ছে আমরা অন্যভাবে দেখাবো। সো আই ফ্রেমটা 2টা কাজের জন্য মূলত ব্যবহার করা হয়, কিন্তু এটার সাথে অ্যাডাস্ট করে আরো অনেকগুলো কাজ করা যায়। সো আমি সবগুলো একটা একটা করে দেখাই। তার আগে আমি দেখানোর আগে আমি একটা পিকচার ভিডিও সবকিছু একটা একটা করে নিয়ে আসি। সেটা হচ্ছে আমি একটা এখান থেকে ফটো নেই, বা এখান থেকে আমি অনেকগুলো ফটোই নেই। ওকে, আজকে আমরা ফটো নিয়ে কাজ করব।
ফটোগুলোর নাম অনেক বড়, আমি একটু রিনেম করে নিই, একটা মিনিট। এটার নাম দিলাম 2, এটা দিলাম 3। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যেহেতু আজকে ফটো নিয়ে কাজটা করবো, আপনি যেখানে কোডিংটা লিখবেন ওই ফাইলের ভিতরেই কিন্তু ফটোগুলো রাখতে হবে। বাইরের কোনো ফাইলে রাখলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আর বাইরের ফাইল থেকেও কাজ করানো যায়, সেটা হচ্ছে অনেক ঝামেলা, যে ফাইলের নামগুলো লিখতে হবে, কোন ফাইল থেকে কোন ফাইলে ঢুকছে, মানে সব কিছু লিখতে হবে। তার থেকে কি, মানে আমরা যে ফাইলে কাজ করব সেই ফাইলের নামটা বা এখানে আরেকটা ফাইল করতে পারি। আমি এটারে দুইভাবে করব, আমি সেম জিনিসটারই আবার কপি করি, বা আমি এখান থেকে নতুন আরো কিছু পিকচার নিয়ে আসি, 2-3টা। এখান থেকে আমি এটা নিব, এটা নিব, এটা নিব। আমি এটা দুইভাবে সম্পূর্ণ টেক্সটটাই শিখাই দেই। এখান থেকে আমি একটা ইমেজ নেমে একটা ফাইল তৈরি করব। মেইন কাজের নিয়ম হচ্ছে এইটাই, ইমেজ ফাইল তৈরি করব, এন্ড হচ্ছে আমি এখানে ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটার জন্য আমি একটু নামটা চেঞ্জ করি, এটার নাম দিব হচ্ছে $1.jpg, এটাও রিনেম করি, 2 দিলাম, এন্ড এটা রিনেম করে এটার নাম দিলাম 3। জাস্ট আমি ইমেজের নামটা চেঞ্জ করে দিলাম, মানে রিনেম করে, ঠিক আছে? কিন্তু আমার এই পিকচারগুলো আছে কি আমার ইমেজ ফাইলের ভিতরে, সো এই কাজগুলো আমরা পরে করতেছি। এখন আমরা একটা অডিও নিয়ে আসি। অডিও নিয়ে আসার জন্য আমার অডিও লাইব্রেরি থেকে এখান থেকে আমি নিয়ে আসি, এখানে আমি রেখে দিলাম। বা অডিওটাও যদি আমি চাই যে অডিও ফাইলে ঢুকাবো, সেটাও করতে পারি। আমি ফোল্ডার করব, আমি এটা ফোল্ডার করে রাখি, এটাই হচ্ছে নিয়ম, যেটা নিয়ম ওইটাই শিখাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটা ভিডিও ফাইল তৈরি করি। ওকে, সো ভিডিও একটা নিয়ে আসি, এখান থেকে আমি যদি নেই, আমি একটা ভিডিও নিব। আমি এখানে ভিডিওটার ভিতরে ভিডিও 2টা আসছে না, আচ্ছা ঠিক আছে, AMZ, ওকে, ওকে ঠিক আছে, এতটুকু কাজ আমার গেল। এখন হচ্ছে আমার কোডিং এর পালা। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে আইফ্রেম দিয়ে কিভাবে ওয়েবসাইট লিঙ্ক আপ করে। সো ওয়েবসাইট লিঙ্ক আপের জন্য আমি এখানে আমার ফেসবুকটা বা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসি। আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমি নিয়ে আসলাম। সো পিন্টারেস্টটা কি আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করব, মানে যে কোনো লিঙ্কে এটার সাথে অ্যাটাচ করতে পারবেন। আপনি যদি চান যে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা অ্যাটাচ করবেন, সেটাও পারবেন। সব কিছু আমি দেখাই দেব। আমি ফার্স্ট ক্লাসে মনে একটু দেখাইছিলাম লাস্টের দিকে, প্রথম ক্লাসটা, যে কিভাবে লিঙ্ক আপ করতে হয় সেটা করছিলাম অন্যভাবে, কিন্তু আজকেরটা করব আরেকভাবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখানে যে লিঙ্কটা আছে আমার একটা প্রোফাইলের, আমি এটাকে কপি করব Ctrl+C দিয়ে। এই যে এটারে ক্লিক করলে এমনি সিলেক্ট হয়ে যাবে একবার ক্লিক করলে। এরপর আমি এটা কাইটা দিব। এরপরে হচ্ছে আমি এখানে লিখবো যে আইফ্রেম, যেহেতু আমার ফার্স্টে আইফ্রেমের কাজ, সো আইফ্রেম লিখতে হবে আমার। আইফ্রেম, এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। সো আইফ্রেমের ভিতরে, আইফ্রেমের যেটা ফার্স্ট ওপেনিং ট্যাগ, আমাদেরকে এখানে একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে কি ক্লোজিং পার্ট। এটা হচ্ছে ক্লোজিং আর এটা হচ্ছে ওপেনিং, এটা আমরা জানি, ঠিক আছে? সো এখান থেকে একটা স্পেস নিবে, স্পেস নেওয়ার পর এটার ভিতরে লিখবো যে সোর্স, SRC, সোর্স ইকুয়াল টু ডবল কোটেশন দিব। ডবল কোটেশনের পরে আচ্ছা ফার্স্টে ওয়েবসাইট লিঙ্ক আপটা দেখাবো, Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এটা হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্ক আপ, যে http://www.http://pinterest.com and আব্দুর রহমান ঈশা 1। আচ্ছা আমার এটা হচ্ছে লিঙ্কের নাম এটা। সো আমি এটারে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি এখন আমার ওয়েবসাইটে ঢুকি, এখন যদি রিলোড দিই, আমার পিন্টারেস্টের ইয়াটা আসছে, কিন্তু এটা আমার কানেক্টিং দেখাইতেছে। যাই হোক, এটা অনেকটা সময় নেবে এইভাবে করলে। এটা হচ্ছে মনে করেন যে আইফ্রেম দিয়ে লিঙ্ক আপ। এটা আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়েও লিঙ্ক আপটা দেখাবো একটু পরে।
সো আই ফ্রেমের কাজগুলো আগে শেষ করি। আর আই ফ্রেমটা মূলত ব্যবহার করা হয় পিডিএফ ফাইলের জন্য। আমি একটা পিডিএফ ফাইল নেই। আমি হচ্ছে এখানে ফাইলটা রেখে দিই। ওকে, class1.pptx। সো পিডিএফ ফাইলটা আমি ধরাবো। সেকেন্ড, আমার আই ফ্রেমের একটা কাজ গেল। এরপর হচ্ছে আমি যেই কাজটা করবো, এখানে ওই দিন আমরা শিখছিলাম না, ওই দিন দেখানো হয় নাই, এখানে একটা এইচ আর নামে একটা ট্যাগ নিব, বাই চান না একটা বিয়ার ট্যাগ নিব। বিয়ার মানে কিছু ব্রেক আসবে, আমি যদি কন্ট্রোল ডি দেই আরো 5টা লাইন বানাই নিলাম, মানে এখানে একটা ফাঁকা স্পেস তৈরি করলাম। এরপর আমি এখান থেকে ইন্টার ক্লিক করব। এরপর হচ্ছে আমি এখানে আবার আই ফ্রেম নিব। আমার ওয়েবসাইট লিঙ্ক আপটা দেখলাম আমরা যে এইভাবে ওয়েবসাইটের লিঙ্ক আপ করে, এর থেকে বেশি কিছু না। আই ফ্রেম দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক আপ করে খুবই সহজ। এরপর হচ্ছে এটার ভিতরেও সেম, যে সোর্স এস আর সি সোর্স ইকুয়াল টু ডবল কোটেশন, এখানে আমি আমার পিডিএফ ফাইলটা ধরাই দেবো, যে class1.pptx। দেখছেন আমি কি এখানে আই ফ্রেমের যে আমার পিডিএফ ফাইলটা আমি সেটা ধরাই দিব। আমি এখন যদি এটা সেভ দিয়ে রিলোড দিই, এই যে সেভ দিয়ে রিলোড দিলাম, এটাও তো কাজ করতেছে না কেন। এই যে দেখেন আমার এটা অটো, মানে যতবার আমি রিলোড দিব এটা অটো ডাউনলোড হইতে থাকবে। এটা হচ্ছে একটা সমস্যা, এই জন্য যাই হোক, এটা হচ্ছে এটার এরকম কাজ। এটা যদি আমি চাই যে মানে পিডিএফ ফাইলটা নেওয়ার মূল উপায় হচ্ছে এটা, যে আই ফ্রেম দিয়েই মূলত পিডিএফ ফাইলটা নেওয়া হয়। কিন্তু আমরা অডিও ভিডিও কিন্তু অন্যান্যভাবেও নিতে পারি, কিন্তু আই ফ্রেম দিয়ে মানে পিডিএফ ফাইল কিন্তু অন্যভাবে, পিডিএফ ফাইলের জন্য কিন্তু এক্সট্রা কোনো ট্যাগ নেই। সো এটা পিডিএফ ফাইলের জন্য ট্যাগ একটাই, সেটা হচ্ছে কি আই ফ্রেম ট্যাগ। আমরা কি পিডিএফ ফাইল যখন ওয়েবসাইটে সেট করব, তখন কি আমরা আই ফ্রেম ট্যাগ দিয়ে কি আমার পিডিএফ ফাইলটা সেট আপ করতে হবে। সো এখন যদি চাই আমি যে এটা ছোট বড় করব, যে আমি চাইতেছি এটা ফুল স্ক্রিন থাকবে, অনেক বড় ছোট হবে, সো সেটাও করতে পারি। ওই যে আমরা টেবিল ট্যাগের ভিতরে যেভাবে কাজ করছিলাম, এই যে ডবল কোটেশনের পরে স্পেস দিব, এখানে দিব যে হাইট, হাইট দিব হচ্ছে আমি 400। এরপরে হচ্ছে আমি এখানে একটা ওয়াইড দিব, ওয়াইড দিব হচ্ছে যে 500। এখন যদি আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি যদি এখন রিলোড দিই, আমার এই যে দেখেন এটা স্ক্রিনটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার এখানে আরেকটা ডাউনলোড অপশন চলে আসছে। মানে এটা আমি যতবারই রিলোড দিব আরেকটা ডাউনলোড হইতে থাকবে। এই যে দেখেন আমি আবার রিলোড দিলাম, এই যে আরেকটা ডাউনলোড হইতেছে, দেখছেন এটা হচ্ছে সমস্যা। এই জন্য আমি এখন কি করব, এটারে কাইটা দিব। জাস্ট এতটুকুই কাজ পিডিএফ ফাইলের, জাস্ট এতটুকু যাই না রাখেন, এটা আমার ঝামেলা হইতেছে, বারবার ডাউনলোড হইতেছে। সো এরপরে যে কাজটা করব, যে পিডিএফ ফাইল দেখলাম আমরা, তারপরে দেখলাম যে কিভাবে ওয়েবসাইট লিঙ্ক আপ করে। এখন আমরা যেটা দেখবো যে পিডিএফ মানে আই ফ্রেম দিয়ে কিভাবে পিকচার নিয়ে আসে। পিকচারটা আমি দুই জায়গা থেকে নিব। আই ফ্রেম ট্যাগটা নিব ফার্স্টে, আই ফ্রেম IFRAME বানানটা ঠিক রাখতে হবে। এরপরে সেম ভাবে এটার ভিতরে লিখবো কি সোর্স। সোর্স লিখে আমি যদি ফার্স্টে একটা পিকচার নিয়ে আসি, আমার ওয়েবসাইটের ভিতরে কি আমি একটা পিকচার নিব। সো আমি on.jpg নামে পিকচারটা নিলাম। এই যে on.jpg আমার কিন্তু এখানে নামটা লেখা আছে, এই যে on.jpg এই পিকচারটার নাম, ঠিক আছে। সো পিকচারটা নেওয়ার পর আমি এখানে এটারে সেভ দিব। সেভ দেওয়ার আগে আমি এখানে কতগুলো বিয়ার ট্যাগ নেই, সবগুলোর পরে বিয়ার ট্যাগ নিব। ওকে, ঠিক আছে। এখন আমি এটারে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন যদি রিলোড দিই, এই যে দেখেন আমার একটা পিকচার আসছে, কিন্তু এটা স্ক্রল করতে হইতেছে। এই যে ডানে বামে অ্যান্ড লেফটে রাইটে, লেফট রাইট অ্যান্ড টপ বটমে কি এটা স্ক্রল করতে পারতেছি। এখন যদি চাই আমি এটা বড় ছোট করব, সেটাও কিন্তু সম্ভব। আমি কিন্তু আমার ওয়েবসাইটের ভিতরে কি একটা পিকচার নিয়ে আসছি, কিন্তু আই ফ্রেমের মেইন যে সাইজ, মেইন সাইজটা হচ্ছে এতটুকু। মানে যখন আই ফ্রেম ট্যাগ দিয়ে যে যা কিছুই আনেন না কেন, যদি ছোট জিনিসটা আনেন সেটাও এইভাবেই এতটুকুর ভিতরেই হবে। সো এই জন্য আমরা যে কাজটা করবো, এটার জন্য একটা হাইড ওয়ার্ড ধরাই দিব। এই যে on.jpg ডবল কোটেশনের পরে এই যে ডবল কোটেশনটা আছে, এই যে এটার বলে ডবল কোটেশন, এটার পরে একটা স্পেস দিব। এটার জন্য আমি নিব একটা হাইট, বানানগুলো ঠিক রাখতে হবে। হাইট নিব হচ্ছে আমি 100%, মানে আমার পিকচারটা যতটুকু সাইজ আছে অতটুকুই থাকবে, বেশিও নিবে না কমও নিবে না। সো আমি এখানে ওয়াইডটাও নিব সেম, ওয়াইড ইকুয়াল টু ডবল কোটেশন, এখানেও এটাও দিব কি 100%।
পার্সেন্ট মানে হচ্ছে ওর যতটুকু সাইজ ও সম্পূর্ণটাই নিবে, ওর ভিতর কোনো স্কল সিস্টেম থাকবে না। আমি এখন রিলোড দিলাম, এটা হচ্ছে আমার পিকচারের মেইন সাইজ, কোনো বড় ছোট কিছুই হয় নাই, জাস্ট কি এটার মেইন যে সাইজটা আমার এখান থেকে আমি যেখানে নিয়েছি যে মেইন যে সাইজটা এটাই আসছে, ঠিক আছে। তো এরপরে যদি আমি চাই যে এটার সাইজটা আমি বড় ছোট করব, আমি যদি এখানে ওয়াইডটা 100 করি শুধু, এখন দেখেন আমার পিকচারটা লম্বালম্বি হয়ে যাবে। সো এই জন্য কি করতে হবে, আমার যেইটা যেখানে দরকার ওইটাই, মানে 100% যদি দরকার আমি 100%ই দিয়ে দিব। আমি এখানে কিন্তু কমাই দিছি, এখন কমাই দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে দেখছেন, এই যে এইরকম একটা কি স্ক্রল সিস্টেম আসছে। সো এই জন্য আমি যদি আবার পার্সেন্টেজটা এখানে দিয়ে দেই, এবার কি আমার পিকচারটা আগের অবস্থায় ফিরে আসবে। এই যে খুবই সিম্পল। আমি পিকচার নিয়ে একটা ওয়েবসাইট সুন্দরভাবে সাজাবো একটু পরে, আইফ্রেমের কাজগুলো সম্পূর্ণ শেষ করে এরপরে যদি আমি আইফ্রেমের ভিতরে কোনো একটা ভিডিও নিয়ে আসবো। এখন কি করবো, আমি নিচ থেকে একটা ভিডিও নিয়ে আসবো, মানে যাতে মানে কিভাবে নিয়ে আসে এই কাজটা দেখি, এরপরে সাজানোটা আমি একটু পরে দেখাই দিছি। সো ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে আইফ্রেমের ভিতরে ভিডিওটার জন্য একটা সুবিধা আছে। আমি এখানে বিয়ার ট্যাগ আরো কতগুলো বানাই নেই। ওকে, আমি এখান থেকে কাজটা করি। এখানে আমি সাপোজ আবার একটা আইফ্রেম ট্যাগ নিব। আইফ্রেম ট্যাগের ভিতরে আমি এখানেও সেম ভাবে, আমি কিন্তু আইফ্রেম ট্যাগের ভিতরে কিছু লিখতেছি না, এখানে কিন্তু ফাঁকা। আমি কিন্তু সব মানে ওপেনিং যে পার্টটা আছে আমার আইফ্রেমের, আমি কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু ওপেনিং ট্যাগের ভিতরে করতেছি, ঠিক আছে। সো আইফ্রেমের পরে আমি এখানে একটা স্পেস দিব, সেম সবগুলোই সেম। সোর্স নামে একটা অপশন নিব, সোর্স SRC। এখন যদি আমি একটা ভিডিও নিয়ে আসি, ফার্স্ট অফ অল কি করতে হবে, আমার ভিডিওটার জন্য এই যে ভিডিওটার ফাইল, এই যে ভিডিওর পর একটা স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশ দেওয়ার পর আমার এখানে 2টা ভিডিও আছে। এই কাজটা কিভাবে হয়েছে দেখেন, আমি যদি ফাইলে যাই, আমি এখান থেকে আর একবার একটু দেখাই। আমার ভিডিও, এটা হচ্ছে ফাইল নেম, আমি যে ফাইলটা তৈরি করছি ওইটা হচ্ছে ভিডিও ফাইল। আর আমার ভিডিওটার যে নেম, যে 3D লোগো ডিজাইন মানে %20A MP4, এটা হচ্ছে এক্সটেনশন নেম MP4। এখন দেখেন আমি যদি এখানে ঢুকি, এই যে দেখেন, এই যে ভিডিওর ভিতরে ঢুকলাম আমি ফাইলের ভিতরে আমার এই ভিডিওটা নিছে, এই যে 3D লোগো ডিজাইন MP4, এই ভিডিওটা কি এখানে নিছে। এটা হচ্ছে ফাইল নেম সহ নিতে হবে, ফাইল নেমটা আগে লিখবে, ফাইল নেমটা লেখার পরে একটা স্ল্যাশ চিহ্ন দিবেন, স্ল্যাশ চিহ্নের পরে কি ভিতরে যে ভিডিওটা আছে ওই ভিডিওটার নামটা লিখে দিবেন, এক্সটেনশন সহ লিখতে হবে। আমি যদি এখানে MP4 এর জায়গায় আমি 4 কাইটে দিই তাহলে কিন্তু আর ভিডিওটা আসবে না। সো এক্সটেনশন সহ সম্পূর্ণ সঠিকভাবে লিখতে হবে। সো এখন যদি আমি সাপোজ রিলোড দেই, এই যে দেখেন আমার একটা ভিডিও এখানে চলে আসছে, আমি এখান থেকে ভিডিওটা চালাইতে পারতেছি। এটা হচ্ছে আইফ্রেমের সব থেকে বড় সুবিধা। এটা কি জন্য সুবিধা একটু পরে বুঝতে পারবেন। এই যে ভিডিওটা আমি চালাইতে পারতেছি, অফ করতে পারতেছি, টানতে পারতেছি, এরপরে সাউন্ড, এই যে সাউন্ড অপশন আছে, সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছি। তারপর এখান থেকে যদি ফুল স্ক্রিন করি আমি, এই যে দেখেন আমার এটা কি ফুল স্ক্রিনও করতে পারতেছি। এখানে সম্পূর্ণ সিস্টেম আইফ্রেমের ভিতর দেওয়া হয়। পরে এখানে একটা 3 ডট মেনু দেওয়া আছে, যে অ্যাড ইন পিকচার ইন পিকচার, যাই হোক। সো এখন যদি আমি এটারে বড় ছোট করি সেটাও সম্ভব। সেটার জন্য আমার যেটা করতে হবে, আমার ভিডিওটার পরে এখান থেকে হাইট দিব হচ্ছে আমি যে 500 পিক্সেল, অ্যান্ড হচ্ছে আমি ওয়াইড দিব, ওয়াইড ইকুয়াল টু দিব আমি হচ্ছে 700 পিক্সেল। মানে আমার ওয়াইডটা কিন্তু একটু সবসময় বেশি থাকে, আমার কি ডানে অ্যান্ড বামে এই জিনিসটার স্ক্রিনটা একটু বড় থাকে, ফোনের হোক, ল্যাপটপের হোক, পিসির হোক, যে কোনো ক্ষেত্রেই, ঠিক আছে। সো এখন আমি সাপোজ রিলোড দিব, আমার পিকচার মানে যে দেখেন আমার ভিডিওটা অনেক সুন্দরভাবে অনেক বড় হয়েছে। আমি যদি এটা 100% করি আমার একটা ফুল স্ক্রিন ধরে আসবে। সো আমি এখন আরো ভালোভাবে বুঝতে পারবেন, এই যে ভিডিওটা এখান থেকে ছাড়তে পারতেছি, আমি টাইনে টেনে দেখতে পারতেছি। এরপরে হচ্ছে আমি এখান থেকে সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছি, এটা এখানে বড় করতে পারতেছি, ফুল স্ক্রিন করতে পারতেছি। এরপর হচ্ছে 3 ডট মেনু, পিকচার ইন পিকচার তো দেওয়া আছে, দেখাইলাম একবার, যাই হোক। ওকে, আইফ্রেমের ভিডিওর কাজটা গেল। এরপর হচ্ছে লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে অডিওর কাজ, অডিও সেকশনটা আমি এখানে দেখাই। এখানে একটা আমার বিয়ার ট্যাগ অনেকগুলো আমি নিয়ে রাখছিলাম। বিয়ার ট্যাগের মানেটা হচ্ছে, আমি মনে হয় বিয়ার ট্যাগের কাজটা বলি নাই। বিয়ার ট্যাগের কাজটা হচ্ছে যে বিয়ার ট্যাগের কাজটা এটাই যে বিয়ার মানে হচ্ছে একটা ব্রেক দেয়।
আমি এখানে সাপোজ h1 ট্যাগ নিয়ে কিছু লিখি, h1 ট্যাগ নিয়ে আমি লরিমে 20 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখলাম, খুবই শর্টকাট। সো আমি এখন যদি রিলোড দিই, আমার কি একটা প্যারাগ্রাফ আসছে। সো আমার দেখেন, আমি এই যে দেখেন লরিম ইম্পোজ ডলার সাইট এমমেট, এই এমমেটের পরে আমি চাইতেছি এই লাইনটা নিচ থেকে আসবে, যে এই লেখাটা নিচ থেকে শুরু হবে আবার। সো সেই ক্ষেত্রে আমরা দেখেন আমার যে এই যে এমমেট লেখাটা কোথায় আছে আমার সেটা আগে খুঁজতে হবে। এই যে এমমেটের পরে আমি এখানটা বিআর ট্যাগ বসাই দিব, বিআর মানে কি লাইন ব্রেক। এখন যদি আমি রিলোড দেই, এই যে দেখেন এমমেটের পরে কি আমার নিচের লেখাটা কি এখান থেকে শুরু হয়েছে, এইটাই হচ্ছে বিআর ট্যাগের কাজ। সো বিআর ট্যাগের এখানে কিছু শো করে নাই, তার কারণ হচ্ছে এখানে আমি যতবারই বিআর ট্যাগ নেবে একটা একটা স্পেস নিতে থাকবে। এখানে যদি আমি বিআর ট্যাগ আরো নেই, এখানে যদি বিআর আরো নেই, বিআর বিআর বিআর, এখন দেখেন এখান থেকে লাইনটা অনেক বড় একটা নিচে স্পেস নেবে। আমি স্পেসটা দেওয়ার জন্য কি আমি বিআর ট্যাগ নিয়ে স্পেসগুলো নিচে, এই যে দেখেন, মানে আমি সিম্পলি সহজে বোঝাই দিলাম যে এখান থেকে এটা স্পেসটা নেওয়ার জন্য আমি বিআর ট্যাগটা ইউজ করছি। এখানে বিআর ট্যাগের কাজই হচ্ছে লাইন ব্রেক, মানে আপনার লাইনটা এখান থেকে শুরু এই পর্যন্ত। সো আপনি চাইতেছেন এই লেখাগুলো নিচে আসবে, সো খুবই সিম্পল, এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিবেন, ট্যাগের ভিতরে ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ, বিআর ট্যাগ হচ্ছে কি একটা সিঙ্গেল ট্যাগ। ওকে, এটা গেল। আমি বিআর ট্যাগটা নিয়েছি এই জন্য দেখেন যে এখান থেকে একটা স্পেস নিছি। যদি বিআর ট্যাগগুলো কাইটা দেই তখন দেখবেন যে এগুলোর সাথে এটা কি অ্যাটাচড হয়ে একসাথে মিশে আছে। এই যে দেখেন একটা স্পেস নিছে, এটা হচ্ছে বিআর ট্যাগের কাজ। বিআর ট্যাগ দিয়ে কি আমি এই স্পেসগুলো নিয়ে নিছি। তো এরপরে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে h1 এর কাজ গেল। এরপরে ওটা তো বোঝানোর জন্য এরপর আবার আইফ্রেম লিখবো। আইফ্রেম ট্যাগটা লেখার পর আমি এখানে একটা অডিও নিয়ে আসবো, src সোর্স ইকুয়াল টু আমার যে অডিও, audio অডিও ফাইলের নাম, এরপর হচ্ছে একটা স্ল্যাশ। আমার কিন্তু এটা মানে আমি এখানে কিবোর্ড শর্টকাট, মানে আমার এই ব্র্যাকেট সফটওয়্যারে এগুলো অটো চলে আসে, মানে আমার কষ্ট করে লিখতে হয় না। আমি যদি চাই যে অডিও স্ল্যাশ দিয়ে লিখবো তাহলে হবে। দেখেন অডিও স্ল্যাশ দিব, এরপর হচ্ছে দেখেন এই যে আমার সেকশনটা চলে আসছে যে অডিও অন ব্যাকগ্রাউন্ড MP3। এরপরে যদি আমি সাপোজ এখানে সেভ দিয়ে রিলোড দেই, এই যে দেখেন আমার অডিওটাও এখানে কি অনেক সুন্দরভাবে চলে আসছে। সো এটার জন্য আমার হাইড্রয়েড দেওয়ার দরকার নেই, এটাও সেম ভাবেই কাজ করবে। যে এটার জন্য আমি যদি চাই যে হাইড্রয়েড দিব বা এখানে লেফট রাইট করবো, সব কিছুই করতে পারবো। সো আমার এতক্ষণ গেল কি আইফ্রেমের কাজ। আইফ্রেমের কাজ আরেকটা আছে, সেটা আমি পরে দেখাবো যে ইউটিউব থেকে কিভাবে ভিডিও নিয়ে আসে। সো এটা আমি লাস্টে দেখাইতেছি। সো এতটুক আমার গেল এখন পর্যন্ত। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি অন্য ট্যাগ নিয়ে কাজ করবো। সো সেই ক্ষেত্রে আমি যেটা করবো, আমি এখানে আরেকটা ফাইল তৈরি করি, হ্যাঁ এটা শর্টকাট করি। ওকে, কপি index.copy html, ওকে সেম নাম। সো আমি জাস্ট এটার ভিতরে কোডিংটা কাইটে দিই। ওকে, দুইটার ভিতরে সেম কোডিং। সো আমি এটারে কাইটে দিলাম। তার আগে হচ্ছে আমি এটার ভিতরে আর ঢুকবো না, তার আগে একটু সবাই জিজ্ঞাসা করেন আমারে, মাইকটা একটু অন করেন, যে বুঝতে পারছেন কিনা এই কাজগুলা। সবাই মাইকটা অন করেন, সবাই। হ্যালো, হ্যাঁ আইফ্রেমের কাজগুলো তো বুঝতে পারছেন আপনারা, আইফ্রেম ট্যাগের। আচ্ছা, মারুফ হোসেন আপনি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। সো আইফ্রেমটা নিয়ে আর কোনো কাজ করবো না, এটার কাজ শেষ। এখন আমরা ভিডিও অডিও ওইসব ফাইল নিয়ে, অন্যান্য ফাইল নিয়ে এই কাজগুলো আবার করব। সো এটা আমি ব্র্যাকেটস ওপেন করছি, এই যে ইন্ডেক্স কপি, এটার নাম হচ্ছে ইন্ডেক্স কপি ডট HTML এটা আমি খুবই দ্রুত করে ফেলাই। আমি টাইটেলটা দিব হচ্ছে, আচ্ছা এটার নাম থাকে আমার ডকুমেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এগুলোর দরকার নেই, আমার ডকুমেন্ট HTML মেটারও দরকার নাই। ওকে, এরপরে এখান থেকে আমি যেটা করব, আমি ফার্স্ট অফ অল কি একটা ইমেজের ওয়েবসাইট তৈরি করব, ইমেজ নিয়ে অনেক সুন্দরভাবে। আমি যদি এখন আমার ওয়েবসাইটে রিলোড দেই, একবারে ফাঁকা, এই যে একবারে ফাঁকা। এটা রিলোড দিলে এটার ভিতরে অনেক কিছু আছে। যাই হোক, আমরা এটার ভিতরে এখন কাজটা করতেছি। সেটার ভিতরে কাজ করার জন্য আমি ফার্স্ট অফ অল ইমেজ নিয়ে একটা ওয়েবসাইট সাজাবো অনেক সুন্দরভাবে। সেখানে img ট্যাগ নিব,
ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, আমি এটা দ্রুত করার দরকার নাই। IMG ইমেজ হচ্ছে কি একটা সিঙ্গেল ট্যাগ। আমরা এতক্ষণ কি আইফ্রেম ডবল ট্যাগ দিয়ে কাজটা করছি। এখন দেখেন আইফ্রেম ট্যাগটা অডিও ভিডিওর জন্য কেন ইউজ করবেন সেটাও একটু পরে বুঝতে পারবেন। আমি ইমেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি সুন্দরভাবে, কতগুলো ইমেজ দিয়ে ওয়েবসাইটটা একটু সাজাবো, ঠিক আছে। সো কিভাবে মানে ইমেজের জন্য অনেক ওয়েবসাইট দেখেন না যে অনেকগুলো ইমেজ, যখন ইমেজ গুগলে সার্চ দেন অনেকগুলো ইমেজ পাশাপাশি চলে আসে। সো এভাবে কি আমরা একটু সাজাবো সুন্দরভাবে। সো ইমেজের পরে এখানে আমি সোর্স নেব, সবগুলোই কি সোর্স দিয়ে নিয়ে আসবো। এরপরে on.jpg দিব। এরপরে হচ্ছে আমি যদি একটা সেভ দিই, সেভ দেওয়ার পরে রিলোড দিব, আমার একটা পিকচার চলে আসছে। সো এখন আমি যে কাজটা করবো এটার জন্য আমি কি একটা হাইড ওয়েট দিয়ে দিব। আমি এখানে হাইট দিব হচ্ছে হাইট দিব হচ্ছে 250 অ্যান্ড ওয়াইড দিব 300। ওয়াইড দিব হচ্ছে 300 পিক্সেল। ওকে, সুন্দরভাবে পিকচারটা ক্রিয়েট হয়েছে। সো এখন যে কাজটা করব, আমি সেমটারে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানাবো। এরপর আমি এটার নামটা চেঞ্জ করে দিব যে 2.jpg। এই যে 2.jpg এটা আমার এখানে অলরেডি লেখা আছে যে 1 2 3 4 5 6 পর্যন্ত আমি 6টা মানে 6টা পিকচার নিয়ে রাখছিলাম, 1 2 3 4 5 6 মানে এইভাবে লেখা রাখছি সংক্ষেপে, যাতে আমি এখানে মানে খুব দ্রুত সাজাইতে পারি। এইভাবেই কাজগুলো করবেন মানে কাজের দ্রুত আগানোর জন্য। এখন যদি একটার নাম দিলেন যে মানে একটা নাম দিলেন যে আপনার নাম দিলেন, আরেকজনের নাম দিলেন, মানে ওইটা কিন্তু লিখতে হইতেছে। আর এখানে কিন্তু আপনি কন্ট্রোল ডি দিয়ে জাস্ট কি 1 2 এটা চেঞ্জ করে দিলেন, এটা কিন্তু খুবই সহজ, খুবই দ্রুত করতে পারতেছেন। সো এখন যদি আমি এখানে এটার সামনে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই, এটা কিন্তু আমার নিচে নিচে আসবে। এই যে এটা কি আমার নিচে নিচে একবারে সাথে সাথে মিলে গেছে। সো আমি চাইতেছি সেটা করবো না, আমি চাইতেছি এটার সামনে নিয়ে আসবো পিকচারটা। সো পিকচারটা সামনে নিয়ে আসার জন্য কি আমি বিয়ার ট্যাগটা কাটে দিব, এরপর হচ্ছে আমি রিলোড দিব। এই যে বিয়ার ট্যাগটি অনেক সুন্দরভাবে এখানে চলে আসছে। সো আমি এখানে সুন্দরভাবে আবার লিখবো, কন্ট্রোল ডি দিব, এটা আমি শর্টকাট করতেছি কন্ট্রোল ডি। এটা দিব হচ্ছে 3, কন্ট্রোল ডি 4, কন্ট্রোল ডি 5। ওকে, আমি 5টা পিকচার নিয়ে আসলাম। আচ্ছা 5 নাম্বার পিকচারটা আমি কাটে দিলাম, আপাতত মনে হয় জায়গা হবে না। হ্যাঁ সুন্দরভাবে আচ্ছা জায়গা হবে, ঠিক আছে। এটা আমি 5 নাম্বার পিকচার দিলাম। এখন দেখেন আমার ওয়েবসাইটে কি অনেক সুন্দরভাবে কি 5টা পিকচারকে আমি অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেলাইলাম। সো এরপরে আমি যদি চাই যে আরো সুন্দরভাবে এটা সম্পূর্ণ ভইরা ফেলাবো, সেটাও খুবই সিম্পল। আমি জাস্ট এটাকে সম্পূর্ণ কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, অ্যান্ড হচ্ছে আমি এখানে একটা বিয়ার ট্যাগ নিব, বিয়ার 2টা নিব। ওকে, এরপর আমি ইন্টার দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। সেম লেখাগুলোই কি এই যে এই কোডিংগুলোই কপি করে আমি এখানে পেস্ট করে দিয়েছি, জাস্ট ওই লেখাগুলোই আমি এটা একটু চেঞ্জ করে দিই। এখানে দিলাম আমি 3, এরপর আমি এখানে 4 কাইটে দিলাম হচ্ছে যে 1 1, এরপরে হচ্ছে আমি 3 কাইটা দিলাম হচ্ছে এটা দিব হচ্ছে 6। ওকে, আর চেঞ্জ করার দরকার নাই, যেভাবে আছে এইভাবেই থাকুক। এখন নিচে আর একটা সেকশন আসবে আমার অনেক সুন্দরভাবে। এই দেখেন আমার নিচে কি আরো একটা সেকশন চলে আসছে, কিন্তু এখানে মিস্টেকটা হলো কোথায়। আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমি একটু ওয়াইডটা কমাই দিই। এখানে আমার ওয়াইড লেখা আছে 300, আমি ওয়াইডগুলো সম্পূর্ণ একসাথে কাজটা করব। ওয়াইডটা আমি কমাই দিলেই আমার এটা ঠিক হয়ে যাবে। ওয়াইডটাও দিব হচ্ছে আমি এখানে 270 দিব। এখানে যারা আছেন জুমটা আমার 10 মিনিট পরে কাইটা যাবে, ওই লিঙ্ক থেকে আবার সাথে সাথে ঢুকবেন, ঠিক আছে। এখন যদি রিলোড দিই, হ্যাঁ এবার সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে, নিচে নিচে কি অনেক সুন্দরভাবে কি সেকশনটা তৈরি হয়ে গেছে। সো আমি এখন সাপোজ আবার যে কাজটা করব, আমি আরো যদি সাজাইতে চাই পুরো লেখাটা সম্পূর্ণ কপি করব, আমি সুন্দরভাবে সাজাবো যেহেতু
কন্ট্রোল ভি। আমি অনেকবার লিখলাম সেম লেখা, সেমগুলোই জাস্ট কপি করে পেস্ট করলাম অনেকবার। সে এখন দেখেন আমার ওয়েবসাইটটা কত সুন্দর হয়ে যাবে। এই যে একটা পিকচারের জন্য একটা ওয়েবসাইট কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? মানে অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হয়েছে, মানে পিকচারগুলো। আচ্ছা, আমার এখানে ওয়াইটটা বাড়াই দিতে হবে, তার জন্য আমি একটু ব্যাগে যাই। আমার এখানে এটাও বাড়াই দেই। ফাঁকা স্পেস আছে, যাতে আমি চাইতেছি না যে আমার একটা ফাঁকা স্পেস থাকুক। আমি এটা 90 করলাম। ওকে, এবার একদম আমার জন্য পারফেক্ট। এখান থেকে অল্প একটু জায়গা আছে, ওটা ফ্যাক্ট না। সো জায়গাটা কাটার জন্য আমি এখানে 95 করলাম। আমি সব লাইন কিন্তু একবার লিখতেছি। ওকে, এবার আরো পারফেক্ট। সো এবার আমি আবার সম্পূর্ণ কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এন্ড হচ্ছে আমি ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, আমি অনেকবার পেস্ট করে দিলাম। এটা সেম লেখাই, কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ সেম লেখা, জাস্ট ওটাকে কপি করছি, অল্প একটু লেখা কপি পেস্ট করছি। এভাবে কপি পেস্টটা শিখবেন, তাহলে কাজের গতি আরো বাড়বে। সো আমি যদি এখন রিলোড দেই, হ্যাঁ, এবার আমার ওয়েবসাইটটা একটা মানানসই আছে, যে সবগুলোই কি আলাদা আলাদা পিকচার ভাবে অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। এইভাবে যদি চান আপনি অনেকগুলো পিকচার সাজিয়ে এরকম যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, HTML দিয়ে খুবই সিম্পল ভাবে করতে পারবেন। ওকে, আমার পিকচার সেকশন গেল। এরপরে হচ্ছে আমি দেখাবো এখন ভিডিও সেকশন। সো ভিডিও সেকশন, পিকচার সেকশন নিয়ে তো আর কার কোনো সমস্যা নেই, এভাবে সাজাতে পারবেন না? একটু মাইকটা অন করেন সবাই। হ্যালো, হ্যাঁ, পিকচার সেকশন তো এইভাবে সাজাইতে পারবেন সুন্দরভাবে, পারবেন তো সবাই? ওকে, এইভাবে আমি যেভাবে দেখাইছি এইভাবে কইরা আমারে দেখাবেন। ওই যে আমি গ্রুপের লিঙ্কটা দিছি, ওখানে সবাই পোস্ট করে দিবেন, কাজ করার পরে ওখানে পোস্ট করবেন। পিকচার সেকশন বানাবেন, ভিডিও সেকশন, অডিও সেকশন, সবগুলো আলাদা আলাদা সেকশন আমি তৈরি করে দেখাবো। সো আমার আই ফ্রেমটা তো বুঝতে পারছেন, এটা কাইটা দেই। আমার পিকচার সেকশন করলে এখন আমি সেম ভাবে কি একটা ভিডিও সেকশন সাজাবো অনেক সুন্দরভাবে। জুমটা হচ্ছে আমার 6 মিনিট পরে কাইটা যাবে, সো সাথে সাথে আবার সবাই ঢুকবেন। সো আমি এখানে আরেকটা টেক্সট ডকুমেন্ট নেই, index1, এটার নাম দিলাম index1.html। HTML এর আমি আর কোনো ক্লাস নিব না, HTML যা বুঝেছি এতটুকুই পারবেন। কালকে থেকে CSS করব আমরা, HTML এর সাথে CSS করব। আচ্ছা, কালকে না, পরশুদিন থেকে। এটার আমি ওপেন করলাম। এখন আমি ভিডিও সেকশন নিয়ে কাজ করব। ভিডিও সেকশন নিয়ে কাজ করার একটু ঝামেলা আছে, এটা এখন করলেই বুঝতে পারবেন। সো আমি এটা শর্টকাট করতেছি, HTML। ওকে, সো এটার নাম ডকুমেন্ট থাকবে না, এটা দেবো যে ভিডিও ওয়েবসাইট। ওকে, ভিডিও ওয়েবসাইট কি লিখলাম? ওকে, ভিডিও ওয়েবসাইট। যেহেতু ভিডিও নিয়ে কাজ করবো, আর এগুলা মানে আমি শর্টকাট করতেছি, এগুলো লিখলেও হবে না লিখলে হবে, যে ডকুমেন্ট HTML এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট আমি শর্টকাট করছি, এই জন্য চলে আসছে। এই যে মেটা, এগুলো কাইটা দিলাম, এগুলোর দরকার নাই। ওকে, সো আমি এখন যেহেতু ভিডিও নিয়ে কাজ করব, সো ভিডিওর জন্য আমি এটা ভিডিও ট্যাগ নিব, ভিডিও ট্যাগ নিব। এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। এখন দেখেন ভিডিও ট্যাগের ভিতরে একটু ঝামেলা আছে, ভিডিও অডিও দুইটার ভিতরেই ঝামেলা আছে। সো এটা এখন করবো, এখনই বুঝতে পারবেন। ভিডিওটা আমরা কিন্তু সবগুলোই সোর্স নিয়ে যে কোনো কিছু লিঙ্ক আপ করি বা যাই কিছুই নেই, href অ্যান্ড সোর্স এই দুইটার মাধ্যমে কিন্তু কাজগুলো করি। href করি কখন সেটাও বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমরা যখন এক ওয়েবসাইটের সাথে মানে আরেকটা ফাইলের সাথে আরেকটা ফাইল লিঙ্ক আপ করি, তখন সেটা হচ্ছে 6 নাম্বার ক্লাস থেকে বুঝতে পারবেন। আর হচ্ছে দেখেন, এখন আমরা ভিডিওর ভিতরে যদি আমি সাপোজ এখানে নেই সোর্স, src সোর্স নিয়ে আমি যদি একটা ভিডিও নিয়ে আসি, যে ভিডিও নিলাম,
ভিডিও নেওয়ার পরে আমি এই যে জেট ডিজাইন এই ভিডিওটা নিলাম। এখন দেখেন আমার ভিডিও, এটা কিন্তু একটা ভিডিও, কিন্তু ভিডিওটা আসবে একটা পিকচার আকারে। এই দেখেন ভিডিওটা আসছে কিন্তু এটা পিকচার আকারে, আমি কিন্তু এটা ছাড়তে পারতেছি না বা এটা চালাবো কোথা থেকে সেই কিন্তু কোনো অপশন নাই। এটা আমার চালানোর জন্য আমার ভিডিওটা স্ক্রিনটা এত বড় ছিল, এই জন্য স্ক্রিনটা আমার অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি একটু ছোট করি, এরপরে বুঝাইতেছি। হাইট দিব হচ্ছে 600 অ্যান্ড ওয়েট দিব হচ্ছে 750। ওকে, ভিডিওটা আমার এই সেকশনে তৈরি হলো। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু একটা পিকচার আকারে তৈরি হয়েছে, আমি কিন্তু ভিডিওটা যে এখান থেকে চালাবো কোথা থেকে এরকম কিন্তু আমার কোনো অপশন নেই। সেই অপশনটা কি আমার এখন ভিডিওর ভিতরে করে দিতে হবে, ওরে বুঝাই দিতে হবে যে ভিডিওটা আমি ছাড়তে পারবো, সবকিছু কন্ট্রোল করতে পারবো, নিজের আওতায় রাখতে পারবো, মানে আমি আমার নিজের মতো করে চালাইতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার যেই কাজটা করতে হবে সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে আমি কন্ট্রোল, এখানে সোর্সের পরে আমার যে ভিডিও সেকশনের হাইড ওয়াইড নিলাম, সবকিছুই নিলাম, এই যে সোর্স, এই সোর্সের ভিতরে কিন্তু সবকিছু লিখতে হবে। না, সোর্সের বাইরে লিখতে হবে এই লেখাটা। এই যে সোর্স লিখলাম না, সোর্স তো এতটুকু, এই যে সোর্স হচ্ছে এতটুকু। এরপর হচ্ছে হাইড ওয়াইড সবগুলো আলাদা সেকশন। সো এখানে আরেকটা সেকশন নিব, সেটা হচ্ছে কন্ট্রোল, এখানে লিখে দিতে হবে কন্ট্রোলস, এই লেখাটা লিখে দিতে হবে কন্ট্রোলস। এরপরে আরো একটা সেকশন লিখতে হবে, সেটা হচ্ছে অটো প্লে, AUTOPLAY। আমার এখানে অল্প একটু লিখলেই চলে আসতেছে, ব্র্যাকেটস দিয়ে কাজ করা খুবই সহজ, মানে এটা একটা অক্ষর লিখলে আরেকটা অক্ষর সাথে অ্যাটাচড হয়ে যায়। কিন্তু নতুনদের জন্য এটা সমস্যা যে মানে প্র্যাকটিস তো ওইভাবে করতে পারে না। তাহলে এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নোটপ্যাডে কাজটা করবেন, কারণ নোটপ্যাডে একটা লিখলে আরেকটা আসে না, কারণ ওইখানে কাজ করলে একটু কাজটা প্র্যাকটিস হবে খুব দ্রুত, মানে কাজটা শেখা আরো ভালোভাবে হবে। সো আমি যদি এখন সাপোজ রিলোড দেই, এই যে দেখেন আমার এখন কি সব অপশন চলে আসছে কন্ট্রোলস অটো প্লে দেওয়ার কারণে। এখন দেখেন আমি এখান থেকে কি এটা বড় করতে পারতেছি স্ক্রিনটা। এরপরে আমি যদি চাই এখান থেকে এই যে সাউন্ড বাড়াবো কমাবো, এরপর হচ্ছে 3 ডট মেনু, যে পিকচার ইন পিকচার, এরপর হচ্ছে আমি এখান থেকে ছাড়তে পারতেছি, ভিডিওটা টানতে পারতেছি যে আমি কোনখান থেকে দেখবো, সবকিছুই কি আমি এখান থেকে করতে পারতেছি। সো এরপর আমি এটা ছোট করে দিলাম। এটার কাজই হচ্ছে কি কন্ট্রোলস অটো প্লে দিয়ে কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য কি আমার কন্ট্রোলস অটো প্লে এই জিনিসটা কি ওরে আমার ধরাই দিতে হবে, বুঝতে পারছেন? এরপরে আমি যে কাজটা করব, আমার এটা 1 মিনিট পর কেটে যাবে, তার থেকে সবাই একটু মাইকটা অন করেন। হ্যালো, হ্যাঁ বলতেছি, আমি জুমটা আমার এখন কাইটে যাবে, তার থেকে আমি কাইটে দিই, ঠিক আছে? কাইটে দেওয়ার সাথে সাথে ওই আগের লিঙ্ক থেকে আবার সবাই ঢুকবেন, আগে যে লিঙ্কটা দিছি ওইখান থেকে সবাই আবার জয়েন দেন, ঠিক আছে? আমি আমি কাইটে দিলাম, ওইখান থেকে আবার সাথে সাথে জয়েন দিবেন।
আচ্ছা, বাকিরা কি আর জয়েন দিবে না? আপনি একটু গ্রুপে বলেন তো। হ্যালো, আচ্ছা আচ্ছা বলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন শুরু করি। ওকে, তো দেখেন ভিডিও সেকশনটা কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম, একটু খেয়াল করেন সবাই। আমার কি ভিডিও সেকশনটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করবো, এখন আমরা ভিডিওটা নিয়ে একটু কিছু কাজ করব, সেটা হচ্ছে আমরা কি পিকচারের মতো অল্প একটু সিম্পল ভাবে কিছু। জি, আচ্ছা দেখেন আপনারা, এরপরে হচ্ছে আমরা এটা নিয়ে একটু সাজাবো। এরপর হচ্ছে ভিডিও সেকশন, আমি এটার জন্য যে আমি হাইড ওয়েটটা নিয়েছিলাম এটা আমি কমাই দিব। এটা আমি 300 দিলাম হাইটটা, এখন আমি এটা দিব হচ্ছে 450। ওকে, সো আমি এখন যদি এটা রিলোড দিই সুন্দরভাবে আসবে। ওকে, সো আমি এখানে আরো 3টা ভিডিও নিয়ে আসবো সিম্পল ভাবে। আমি এটারে একটা ভিডিও দিয়ে কাজটা করব, কন্ট্রোল ডি দিব এন্ড আবার কন্ট্রোল ডি দিব। এখন রিলোড দিলাম, এই দেখেন 3টা ভিডিও আমার সামনে সামনে আবারও আসছে। এখন দেখেন আমরা কিন্তু নিয়ে আসা শিখলাম, কিন্তু সাজানোটা যদি না শিখি তাহলে কেমন হবে। এইভাবে কি সুন্দরভাবে সাজায় দিবেন, মানে ভিডিওগুলোকে একটা সেকশন ভাবে, এরকম ভিডিও সেকশন যে আমার এই ওয়েবসাইটে সব ভিডিও থাকবে, আমি কিন্তু সব ভিডিও কি এখান থেকে চালাইতে পারবো। সো আমি যদি এখানে কন্ট্রোল ডি চাইপা ধরি, যে অনেকগুলো আমি লিখলাম অল্পর ভিতরেই। সো আমি যদি এখন রিলোড দেই, আমার এখানে অনেকগুলো ভিডিওই আসছে, দেখেন অনেকগুলো ভিডিও। রিলোড নিতেছে, অতিরিক্ত বেশি হয়ে গেছে, যাই হোক এটা আসতেছে। ওকে, দেখেন সবগুলাই কিন্তু অনেক সুন্দরভাবে কি ভিডিওগুলো চলে আসছে। আমার লঙ্গা ফেরিসা লঙ্গা একটু ভিজা, লঙ্গিটা একটু ইয়ে করে দিবি না? কি অবস্থা? একটা ব্যাগ দিয়ে তো শপিং ব্যাগ আছে। ঝামেলা হইলো কেন? হ্যাঁ, একটা ব্যাগ দিয়ে তো আমার। হ্যাঁ, তোর ওই ব্যাগটা দিই, আমি আবার নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, দেখেন মানে ভিডিও এত পরিমাণ দেয়া ফেলাইছে, এই জন্য আর কি ঝামেলা হয়ে গেছে। কিভাবে নিব? শপিং ব্যাগ নাই, তুই এমনি নিয়ে যা। এটা কার্ড রেজিস্টার। হ্যালো হ্যালো হ্যালো। পরবর্তী আমার লুঙ্গি টুঙ্গি আছে তো। আচ্ছা দেখেন, মানে ভিডিও অতিরিক্ত নেয়ার কারণে আমার পিসি গেছে স্লো হয়ে একবারে। যাই হোক, এবার কাইটে দিলাম সব। ওকে, নিতে পারছি দেখতেছি তোর পাশের লুঙ্গি ছিল তো। এবার ঠিক আছে। মানে ভিডিও সেকশন গুলো হচ্ছে এইভাবেই কাজ করে, মানে অনেকগুলো নিছি, লোডটা বেশি পড়ছে, এই জন্য আর কি অনেকটা স্লো হয়ে গেছে।
সো ভিডিও সেকশনটা আমরা দেখলাম যে কিভাবে একটা ভিডিও নিয়ে আসে, কিভাবে কি একটা ভিডিও সাজাইতে হয়, ঠিক আছে। সো এরপরে আমরা যে জিনিসটা দেখবো, আমার এখানে ওয়াইডটা বেশি আছে, আমি এখানে 450 করে দিলাম। এখন যদি আমি এটা রিলোড দেই, আমার একটা মাপ মতো আসবে, অনেক সুন্দরভাবে কি এটা মাপ মতো একটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এটা যদি আমি অনেকবার লিখি, এভাবে অনেকবার সাজানো যায়, কিন্তু এটা সবগুলো হয় কি মানে রিলোড দিলে একসাথে অটো চলে যায়, যে অটো প্লে অপশনটা দিছি না, এই জন্য কি এগুলো সব অটো প্লে হয়ে যায়। মানে অটো প্লে দেওয়ার মানে হচ্ছে যে এটা রিলোড দেওয়ার সাথে সাথে এই সেকশনগুলো অটো প্লে হবে। সো এই জন্য মানে একটু ঝামেলা হয়েছে, মানে পুরা সবগুলো একসাথে ভিডিওগুলো চালু হয়ে গেছে, তো প্রায় অনেকগুলো ভিডিও। যাই হোক, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে অডিও সেকশনটা কিভাবে নিয়ে আসে। আমরা এখন অডিও সেকশনটা নিয়ে কাজ করব। সো অডিও সেকশনটা নেওয়ার জন্য আমি এখানে বিআর ট্যাগ নিব, কন্ট্রোল ডি দিয়ে এটাও বানিয়ে নিলাম অনেকগুলা। ওকে, আমি এটার ভিতরে আমি এখানে একটা অডিও নামে অপশন নিব। অডিও সেকশন নিব, এরপরে হচ্ছে আমি এটার ভিতরেও নিব সোর্স। সোর্স ইকুয়াল টু ডবল কোটেশন দিব, এর ভিতরে কি এই যে অডিও ফাইলটা আছে, এই অডিও ফাইলটা ধরাই দিবে, এরপর হচ্ছে অডিওটার নামটা লিখে দিব। সো এখন দেখেন এটাও কিন্তু ওই সেম ভাবেই আসবে, এটাও কিন্তু আমরা চালাইতে পারবো না অডিওটা, এখানে কিন্তু কোনো অডিওই আসবে না। অডিওটা আসবে না এই কারণেই, কারণ এটার ভিতরে ওই সেম ভাবে ভিডিওর মতো কন্ট্রোলস অটো প্লে এই জিনিসটা কি আমার ধরাই দিতে হবে, ঠিক আছে। সো এখন এখানে দিব কি কন্ট্রোলস, এরপর হচ্ছে এখানে অটো প্লে। ওকে, কন্ট্রোলস অটো প্লে সেকশনটা ধরাই দিব, এরপর যদি আমি রিলোড দেই, আমার এখন যে অডিও ফোল্ডারটা কি এখানে সুন্দরভাবে চলে আসছে। সো এখন যদি চাই এটার সামনে আমি আরো কিছু অডিও সেকশন চালু করব, সো কন্ট্রোল ডি দিয়ে আমি আরো দুইটা বানাই নিলাম, এটা বেশি বানাবো না। এরপর হচ্ছে আমি যদি এখন রিলোড দিই, যে দেখেন সামনে আরো 3টা সেকশন চলে আসছে, কিন্তু এটা কি আমি এখান থেকে চালাইতে পারতেছি, এই যে হ্যালো। এরপর হচ্ছে এটাও চালাইতে পারতেছি, সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছি, আমি টানতে পারতেছি, তারপরে এখান থেকে টানতে পারতেছি যে আমি কোনখান থেকে শুনবো, সবকিছুই কি করতে পারতেছি। সো আমার ভিডিও অডিও ইমেজ সব ফাংশন গেল। এখন লাস্ট যেটা করবো আমরা সেটা হচ্ছে যে ইউটিউব থেকে ভিডিও আপনার ওয়েবসাইটে কিভাবে সেট করবেন। এর আগে একটু মাইকটা অন করেন। হ্যালো, হ্যাঁ, মানে অডিও সেকশন ভিডিও সেকশন তো বুঝতে পারছেন যে খুবই কিন্তু এগুলো কিন্তু কঠিন কিছু না, আজকে যা দেখাইছি সবই কিন্তু একবারে সিম্পল, বুঝতে পারলে সিম্পল, না বুঝলে সবই কঠিন, বুঝতে পারছেন। ওকে, এরপরে হচ্ছে আমি এখন ইউটিউব ভিডিও নিয়ে আসার জন্য আমি এখানে আরো একটা ফাইল তৈরি করি। ইন্ডেক্স, এটার নাম দিব হচ্ছে 2 ডট। আপনি তো মনে হয় জানেন এই জিনিসটা, যে কি করলাম এটা। ওকে, index2.html, এটা আমি ব্রাউজার ওপেন করলাম, একই সাথে আমি এটা নোটপ্যাডে মানে ব্র্যাকেটসে ওপেন করি। ওকে, আমার এখন পর্যন্ত এটা খালি আছে, অ্যান্ড ওয়েবসাইটও কি আমার এখন পর্যন্ত খালি আছে। সো আমি এখন ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসার জন্য আমার ভিডিও অডিও পিকচার সেকশন সবই তো বুঝতে পারছেন, দেখেন সব থেকে সুন্দর হয়েছে পিকচার সেকশনটা, কিন্তু ভিডিও সেকশনটা সুন্দর হয়েছিল, কিন্তু সব ভিডিও অটো প্লে হয় জন্য আর কি দেখাইতে পারলাম না। যাই হোক, ওইটা ওইভাবে মানে সাজায় নেবেন সুন্দরভাবে পিকচারের মতোই, এই দেখেন পিকচারগুলো কত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। পিকচার সেকশনগুলো এইভাবে কি মানে নিজের পিকচারগুলো এইভাবে মানে সাজায় নিতে পারেন অনেক সুন্দরভাবে, যে একটা ওয়েবসাইটের ভিতরে এরকম রাইখা দিলেন, ওটা কখনো ডিলিট হবে না। যাই হোক, এরপর হচ্ছে আমি ইমেজ সেকশন এটা কাইটা দেই, এরপরে আমি
ভিডিও ওয়েবসাইট এটাও কেটে দিই, এটা তো বুঝতে পারছেন। এখন আমরা ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসবো। সো তার আগে আমি ইউটিউবে ঢুকলাম। ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসা খুবই সিম্পল, খুবই, মানে আমি চাইতেছি কি যে আমার ওয়েবসাইট থেকে ইউটিউব ভিডিওগুলো চলবে, দেন ইউটিউবের লিঙ্ক আপ করবো না। এখানে লিঙ্ক আপ করলে কি হয় যে লিঙ্ক থেকে কিন্তু আরেক লিঙ্কে নিয়ে যায়। সো আমি চাইতেছি ইউটিউব থেকে যে ভিডিওটা আমি নিয়ে আসবো, আমি ধরেন যে সাপোজ কোনো একটা ভিডিও নিব, সেই ভিডিওটা যাতে আমার ওয়েবসাইট থেকেই চালু হয়। সে ভিডিওটা যার ভিডিও হোক, আমার ভিডিও হোক আর অন্য মানুষের ভিডিও হোক, সেটা কি আমি আমার ওয়েবসাইট থেকেই চালু করবো। সো সেই ক্ষেত্রে যে কাজটা করবো আমরা, দেখেন এখানে আমি শর্টকাটটা করতেছি। কন5 আমি খুবই দ্রুত লেখা ফেলাইলাম। এটার নাম হচ্ছে ডকুমেন্ট, টাইটেলটা ডকুমেন্টই থাক। সো এখন ইউটিউব থেকে ভিডিওটা নিয়ে আসার জন্য এটা হচ্ছে আই ফ্রেম ট্যাগের কাজ। সো আমি তখনই দেখানো উচিত ছিল, যাই হোক এটা আমি লাস্টেই দেখাইলাম। এটা হচ্ছে কি আমার আই ফ্রেম ট্যাগের কাজ। সো সাপোজ দেখেন আমি যদি এখান থেকে কোনো একটা ভিডিও নেই, ভিডিওটা নিব হচ্ছে আমি আমার ভিডিওটাই নেই, বা আমি এখান থেকে এই গানটা নিব আমার ওয়েবসাইটের ভিতরে। একটু খেয়াল করেন, খুবই সিম্পল। আমি গানটারে চালু করব ফার্স্টে। নেট স্লো কেন? কি হবে? আমি গেলে ফোন দেয় তো। আচ্ছা একটা মিনিট, আমি একটু রিফ্রেশ করে আনি। জ্যাম হয়ে গেল কেন? ঝামেলা কেন তো? আচ্ছা ঠিক আছে, ওকে আমি ভিডিওটা চালু করলাম। এই যে দেখেন আমি এই ভিডিওটা কি চালু করলাম। ভিডিওটা চালু করার পরে আমরা যেই কাজটা করব, এই যে এখান থেকে, মানে যে ভিডিওটাই চালু করি না কেন, আমি যদি এখান থেকে এই ভিডিওটাও চালু করি, এখানে সবই তো বড় বড় ভিডিও, 4 মিনিটের এই ভিডিওটা আমি ওপেন করলাম। দেখেন আবারও খেয়াল করেন, যে কোনো একটা ভিডিও ওপেন করবেন, ফোন থেকেও এই সেম ভাবে করা যায়, ফোন থেকেও এই কাজটা করা যায়। এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, যে শেয়ার, শেয়ার নামে একটা অপশন আছে। শেয়ার থেকে যে এমবেড, এমবেড নামে কি আরো একটা সেকশন আছে, যে এমবেডে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা ইউআরএল আছে, সেটা না, এখানে একটা কোড লেখা আছে এই যে আই ফ্রেম ট্যাগের ভিতরে। আমি একটু আমার কন্ট্রোল সি দিয়ে কপি করব, বা এখান থেকেও যদি কপি ক্লিক করেন তাহলেও কপি হয়ে যাবে। সো আমি এখন চাইতেছি কি যে আমার এই সেকশনটা আছে, আমার এই সেকশনটার ভিতরে এখানে ভিডিওটা, ইউটিউব ভিডিওটা চলবে এখান থেকে। সো এখন আমি কি করবো, এখানে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দেব। আমার আর কোনো কাজ নেই। এখানে কিন্তু হাইড ওয়াইড সব কিছুই দেওয়া আছে, আমি আমার মতো করেও সাজাইতে পারি, কমাইতে পারি। এখানে ওয়াইড আছে 560 অ্যান্ড হাইড আছে হচ্ছে যে 315 পিক্সেল। যাই হোক, সোর্স এটা হচ্ছে ইউটিউবের লিঙ্কটা ওদের, মানে ওর ভিডিও যে লিঙ্কটা, ভিডিওর লিঙ্কটা অনেক বড়। এরপরে এখানে ওরা কি কি ইউজ করছে সেটা দেখেন, এই যে অটো প্লে, এটা কি অটো প্লে ইউজ করছে। এখানে আরো আরো অনেক ট্যাগ ইউজ করছে। এই যে পিকচার ইন পিকচার, এটা কিন্তু আমাদের ওই সেকশনগুলো থাকে, এটা আমাদের লিখলেও হয় না লিখলেও হয়। ওই যে পিকচার ইন পিকচার, মানে এইটা হচ্ছে যে 3 ডট যে মেনুটা আসে, আমরা যখন ওই যে ইয়ার ওয়েবসাইটটার কোনটার ভিতরে করলাম, এটার ভিতরে মেবি, এখানে দেখেন এই যে ভিডিওটার জন্য এই যে 3 ডট একটা মেনু আসে না, এই যে পিকচার ইন পিকচার, এই সেকশনগুলো কি ও আলাদা আলাদা সাজাইছে। কিন্তু আমরা শুধু যদি কন্ট্রোল অটো প্লে দিয়ে দিই তাহলে কিন্তু এটা খুবই সিম্পল ভাবে আসে, কিন্তু ও এখানে কিন্তু এখানে সবগুলোই আলাদা আলাদা ভাবে লেখা দিছে। এই যে এটা হচ্ছে ইনলাইন সিএসএস করছে। যাই হোক, এটা হচ্ছে যখন কাজ করবেন, এই যে অ্যালাউ, মানে কি কি অ্যালাউ হবে এখানে, অ্যালাউর ভিতরে কিন্তু এই সেকশনগুলাই সম্পূর্ণ লিখছে। এই যে তারপর এখানে আরেকটা ট্যাগ নিছে, সেটা হচ্ছে অ্যালাউ ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন অ্যালাউ, সেটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হয় না, ওটা হচ্ছে আমাদের সেকশনটা আসে। ফুল স্ক্রিন সেকশনটা হচ্ছে, দেখেন আমি আলাদা করে বুঝাই, কই গেল ওয়েবসাইট, এই যে ফুল স্ক্রিন নামে এই যে একটা অপশন আছে না 4 কোণাকার, এই যে এটা ক্লিক করলে কি আমি এটা ফুল স্ক্রিন নেয় না, এই দেখেন এক্সিট ফুল স্ক্রিন এখানে লেখাটা আসে। সো এইটাই হচ্ছে মানে ওইখান থেকে ফুল স্ক্রিনটা করে, মানে ওইটা ওরা আলাদা করে লেখা দিছে, কিন্তু আমরা এটা আলাদা করে লিখি নাই, জাস্ট আমাদের সাথে চেঞ্জ এতটুকুই। সো এরপর আমার এই যে ভিডিও, মানে আমি যদি এখন এটা রিলোড দেই, আমার দেখেন একটা ইউটিউব ভিডিও এখানে চলে আসবে। আমি কিন্তু এখন ভিডিওটা এখান থেকেই স্টার্ট করতে পারবো। এই যে দেখেন
ভিডিওটা কি এখান থেকে চলতেছেই, আমি কিন্তু ইউটিউবের ভিতরে ঢুকি নাই, আমার ভিডিওটা কিন্তু কি এখান থেকেই চালু হইতেছে যে অনেক সুন্দরভাবে। যাই হোক, বেশি চালানো যাবে না, তাহলে আবার কপিরাইট। ওকে, এখান থেকে আবার এই যে কোয়ালিটি দিতে পারতেছি আমি, এটার কোয়ালিটি আমার 1080 আছে 720, এখানে কোয়ালিটি এত কম কেন? যাই হোক, এখানে কোয়ালিটিটা বেশি আসতেছে না। এখানে আবার স্পিড, আপনি এটা নর্মাল শুনবেন না হাই স্পিড শুনবেন, এখান থেকে স্পিড অপশন আছে। এরপর হচ্ছে এই যে ফুল স্ক্রিন, এই যে ফুল স্ক্রিন যে সেকশনটা আছে, এরপর যে শেয়ার, তারপরে ওয়াচ লেটার, এরপর হচ্ছে এই যে সাউন্ড, এরপর হচ্ছে এই যে স্ক্রল বার। এখান থেকে আবার এই যে মেনু আছে একটা, যে এখান থেকে কি অনেকগুলো সেকশন আসতেছে একটার পরে একটা, দেখছেন অনেক সুন্দরভাবে কি ডিজাইনটা অনেক কি সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। সো আমি যদি এখন চাই যে এখানে আরো কিছু সেকশন তৈরি করব, সেই ক্ষেত্রে যে এটার ভিতরে রাইখা কন্ট্রোল ডি দিব, খুবই সিম্পল। আমি যদি এখন রিলোড দেই, আমার এটার সামনে আরো একটা সেকশন আসবে, যেহেতু এটা ইউটিউব ভিডিও একটু লোড নেয়। এভাবে অনেকগুলো ভিডিও নেবেন। আমি আরো একটা ভিডিও নেই, আমি আরো একবার দেখাই। আমি এখন নিব এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা নেওয়ার জন্য আমি ভিডিওটা ফার্স্টে কি ওপেন করব, এরপরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে একটা এমবেড নামে অপশন আসবে। আমার নেটটা খুব স্লো কাজ করতেছে কেন বুঝতেছি না। এই যে এমবেড নামে একটা অপশন আসবে, এই যে এমবেডের পরে এখান থেকে এটা কপি করবেন। জাস্ট কপি আমার হয়ে গেছে। তারপর আমার ওয়েবসাইটের ভিতরে যাব। এখন আমি এখানে আরো একটা ভিডিও নিয়ে আসবো। এই যে বডি ট্যাগের ভিতরে আমি যত কিছু লিখবো সবকিছু কি বডি ট্যাগের ভিতরে। আমি এখানে একটা বিয়ার ট্যাগ বসাই দিই, বিয়ার ট্যাগের পরে লিখবো কন্ট্রোল বি অ্যান্ড কন্ট্রোল ভি। আমি দুইটা ভিডিও মানে ওই একটা ভিডিওরই দুইবার লিখবো, দুইবার বানাবো। সো সেই জন্য কি আমি কন্ট্রোল বি দিয়ে দুইবার নিলাম। এখন আমার এখানে দুইটা সেকশন আসবে অ্যান্ড এখান থেকে একটা স্পেস নেবে, মানে বিয়ার মানে কি একটা ব্রেক নিবে। এই যে ব্রেক, বিআর মানে একটা কি ব্রেক নিছে। দেখেন অনেক সুন্দরভাবে কি এটা সাজিয়ে ফেলাইলাম। সো এরপর আমরা যে কাজটা করতে পারি, আবার লোড নিলে সমস্যা, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, আরও একটা সেকশন তৈরি করলাম। দেখেন এখানে কি লেখা, যদি আমি কোডিংগুলো না শিখতাম এখানে কিন্তু কিছুই বুঝতে পারতাম না। এখানে কিন্তু অনেক কিছু লেখা, কিন্তু সেগুলো কিন্তু আমি দেখে বলে দিতে পারি যে এটা কাজ। এই যে ওয়াইডের কাজ হচ্ছে কি আপনার ডানে, আপনার হাতের ডানে অ্যান্ড বামে যে সেকশনটা বাড়ে ওইটা হচ্ছে কি ওয়াইডের কাজ। মানে এটা হচ্ছে মানে এর ভাষায় বলে লেফট অ্যান্ড রাইট। আর হচ্ছে হাইটের কাজটা করে হচ্ছে যে উপরে অ্যান্ড নিচে, আপনার মাথার উপরে অ্যান্ড পায়ের নিচে, সেটা হচ্ছে হাইটের কাজ করে। যে আপনার টপ অ্যান্ড বটম, টপ হচ্ছে আপনার মাথার টপ আর বটম হচ্ছে আপনার পায়ের নিচের বটম, ঠিক আছে? সো এটা হচ্ছে হাইটের কাজ। আর হচ্ছে ওয়াইড তো বুঝলেন যে লেফট রাইট ওয়াইড বলে, অ্যান্ড হাইট হচ্ছে টপ বটম। এটা হচ্ছে সিএসএস যখন করবো আমরা তখনই কি আমরা এটা বুঝতে পারবো। এরপর পিকচার ইন পিকচার, এখানে সবগুলাই সেম ভাবেই নিছে। যাই হোক, এগুলো এখন দেখার দরকার নাই, এগুলো সবই বুঝতে পারছেন। সো এখন আমি এটা রিলোড দিলাম, আমার নিচে কি আরো 4টা ভিডিও আসবে ওই সেম ভিডিওই। এই যে আমার এখানে একটা স্ক্রল বার আসতেছে, অনেক সুন্দরভাবে কি স্ক্রল বার ক্রিয়েট হয়েছে। ভিডিওটা একটু লোড নিতেছে, আবার মনে হয় ঝামেলা হবে। যাই হোক, এখন দেখেন আমি কিন্তু এখান থেকে ভিডিওগুলা মানে চালাইতে পারতেছি। এই যে ক্লিক করার সাথে এখান থেকে কি আমার ভিডিওটা ওপেন হইতেছে। এই যে কত সুন্দরভাবে এখান থেকে আমি টানতে পারতেছি, সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছি, তারপরে সবকিছু কি এখান থেকেই করতে পারতেছি। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমার আজকের কিছু আর ক্লাসে শেখানোর ছিল, দেখি তো একটু কিছু বাকি ছিল কিনা। আচ্ছা আপনি মাইকটা একটু অন করেন, বাকিরা তো মনে হয় বের হয়ে গেল। মাইকটা অন, হ্যাঁ মাইকটা অন করেন। এখন দেখেন আমি আজকের সেকশনগুলো, আমি আজকের ক্লাস যতটুকু দেখালাম এতটুকু কি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন না? কোনো জায়গায় কি কোনো সমস্যা আছে? কোডিংগুলো আছে এখনো, যদি না বুঝেন আমার জিজ্ঞাসা করতে পারেন। এই যে আইফ্রেম দিয়ে আমরা ওয়েবসাইট লিঙ্ক আপ করছিলাম, তারপর হচ্ছে পিডিএফ ফাইল, মানে পিডিএফ ফাইলটার জন্যই মূলত কাজটা। আইফ্রেমটা একটা মূলত ব্যবহার করি আমরা পিডিএফ ফাইলের জন্য। আর একটা জিনিস সেটা হলো দেখেন, আমি যদি আইফ্রেম দিয়ে ভিডিওটা নিয়েছিলাম, মনে আছে আইফ্রেমের ভিতরে ভিডিওটা নিয়েছিলাম, সেটা কিন্তু আমার কিন্তু কোনো যে কন্ট্রোলস অটো প্লে দিয়ে দিতে হয় না, ওটা কিন্তু অটো কাজ করছে আইফ্রেমের ভিতরে। এটা হচ্ছে আইফ্রেমের একটা সুবিধা, যে আমরা যদি ভিডিও অডিও নেই সেটা হচ্ছে আইফ্রেম নিজে নিজে কাজটা কইরা নেয়। ওইটা হচ্ছে আমাদের
মানে কোনো কিছু দিয়ে দিতে হয় না। এটা হচ্ছে আইফ্রেমের সুবিধা। আর যদি আমরা মানে ভিডিও ট্যাগ নিয়ে করি সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার মানে কন্ট্রোলস অটো প্লে এই সেকশনটা কি আমার দিয়ে দিতে হয়। এরপর হচ্ছে আইফ্রেমে ইমেজ লিঙ্ক আপ করছি আমরা, তারপরে ভিডিও লিঙ্ক আপ করছি আইফ্রেম দিয়ে, তারপরে হচ্ছে আমরা ইউটিউব ভিডিও লিঙ্ক আপটা মাত্র দেখাইলাম। এরপর হচ্ছে আমি ওইগুলো আলাদাভাবেও দেখালাম। যাই হোক, আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আর কালকে না পরশু দিন হচ্ছে এই যে 4টা ক্লাসে যতটুকু শিখলেন এটা নিয়ে একটা এক্সাম দিবেন। এসটিএমএল যেহেতু আজকে লাস্ট ক্লাস, এসটিএমএল নিয়ে আমাদের আর কোনো ক্লাস করতে হবে না। এখন আমরা সিএসএস করবো যখন, মানে এসটিএমএল জাস্ট বেসিক জানলেই হয়। এসটিএমএলটা ওইভাবে করতে হয় না, ওইটা কাজ করলে তখন এমনি এমনি ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা মানে 6 নম্বর ক্লাস থেকে মানে সিএসএস শুরু করবো, তার আগে একটা এক্সাম দিবেন। আর যতটুকু শিখছেন মনে করেন এক্সামটা দিবেন হচ্ছে মোট 40 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবেন, মানে খুবই দ্রুত কাজটা করবেন। আমি কিন্তু বোঝানোর জন্য মানে আমি 4টা ক্লাসে যা দেখাইছি আমি কিন্তু এগুলো সম্পূর্ণ 10 মিনিটেও করতে পারি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমার 4টা ক্লাস প্রয়োজন হয়েছে। যত দ্রুত পারেন কাজটা দ্রুত করবেন। মোট 40 মিনিট টাইম এক্সামের, 40 মিনিটের ভিতরে এক্সামটা শেষ করবেন। দেখবো যে কার্ড ডিজাইনটা কত সুন্দর হয়। আর আপনি একটু গ্রুপে বলে দিবেন কষ্ট করে, বুঝতে পারছেন? স্যার আমার এক্সামটা পরশু দিনটা হচ্ছে আমি বলে দেবো, কারণ হচ্ছে আমার এক্সাম চলে। তো আমি মানে ফার্স্টই বলছিলাম, শুনছেন যে আমার হচ্ছে ফাইনাল এক্সাম চলে, এই জন্য আমার একটু পড়তে হয়। আমি এই জন্য আর কি কালকে রাত্রে মানে ক্লাসটা নিইনি, কারণ কালকে রাত্রে যদি ক্লাসটা নিতাম তাহলে দেখা যেত যে আমার আর পড়া হইতো না, মানে পড়া মাথায় ঢুকতো না। এই জন্য আর কি আমি ক্লাসটা নিইনি, বুঝতে পারছেন? এই জন্য আমি মানে পরশু দিন আমি গ্রুপে আগেই বলে দেবো যে এই টাইমে, কিন্তু আপনি একটু জাস্ট বলে দিবেন যে এক্সাম নেব, মানে সবাই যাতে একটু প্র্যাকটিস করে রাখে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমি আজকের মতো কাইটা দিলাম। স্যার স্যার একটা মিনিট। আমার ক্লাসটা নেবেন আপনি?